ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আন্তর্জাতিক গণমাধ্যম তার খবরে বলছে রাশিয়া এবং ইরান নিজেদের মধ্যে ২০ বছরের জন্য একটি চুক্তি করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। হঠাৎ করে কেন এই চুক্তি, দীর্ঘমেয়াদী চুক্তি, কি আছে চুক্তিতে, এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, আমি সুপ্রিয় শিকদার। সেলিম খান, শুরুতেই চলে যাই যে ২০ বছরের জন্য যে চুক্তি করা হলো, আসলে ইরান রাশিয়ার এই চুক্তিতে কি আছে? দেখুন, ২০ বছরের চুক্তি এটি খুবই একটি এই সংখ্যা হিসেবে গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে আপনার ইরান এবং রাশিয়া যারা দীর্ঘদিন ধরে বন্ধু ছিল, তারা হঠাৎ করে একটা ২০ বছর মেয়াদী চুক্তি করলো। দুই দিক থেকেই কিন্তু বিষয়টি এক ধরনের নাড়া দিয়েছে যে গুরুত্ব কেন। এইখানে চুক্তির যে পুরোপুরি খসড়া সেটা কিন্তু প্রকাশ করা হয়নি। আচ্ছা, তাই সেখানে বলা হচ্ছে যে তাদের চুক্তির মূল উপজীব্য হচ্ছে যে জ্বালানি খাত, এনার্জি, মূলত হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা আর পারমাণবিক প্রতিরক্ষা বা পারমাণবিক সহযোগিতার বিষয়গুলো থাকবে। কিন্তু এর মধ্যে ডিটেইল কিছু নেই। ডিটেইল যে জিনিসটা আছে সেটি হচ্ছে যে রাশিয়া তার গ্যাস পাইপলাইনের মাধ্যমে আজারবাইজানের ভেতর দিয়ে সে ইরানে নিয়ে যেতে চায়। এই ইরানে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে ইরানে নিয়ে গিয়ে ইরানের বন্দর থেকে সে ওই গ্যাস বাইরে অন্য দেশে রপ্তানি করতে চায়। এক্ষেত্রে রাশিয়া তার গ্যাস বিক্রি করতে পারবে, আর এই পাইপলাইনের মাধ্যমে নিজস্ব বন্দর ব্যবহারের মাধ্যমে ইরানও উপকৃত হতে পারবে। ফলে দুইজনেরই একটা স্বার্থ থাকবে। এটা একটা দিক গেল। কিন্তু আর এই চুক্তি নিশ্চয় আরও অনেকগুলো দিক আছে যেগুলো হচ্ছে অপ্রকাশ্য, এবং দুই পক্ষই কিন্তু খুবই খুশি যে এই মুহূর্তে চুক্তি করার পর যে এক ধরনের অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী। সেলিম খান, আপনি শুরুতেই বলছিলেন রাশিয়া ইরান বন্ধুরাষ্ট্র, সেই জায়গায় এসে হঠাৎ কেন এই চুক্তি করার প্রয়োজন পড়লো? হ্যাঁ, এইটা হচ্ছে বোঝার বিষয়। আপনি যদি দেখেন যে দীর্ঘদিন ধরে ইউক্রেনের সঙ্গে সংঘাতের সময় কিন্তু ইরান দীর্ঘ সময় ড্রোন দিয়ে, অন্যান্য অস্ত্র দিয়ে, তার কাছে যে ধরনের অস্ত্র ছিল সব দিয়ে কিন্তু রাশিয়াকে সাহায্য করে গেছে। ঠিক একইভাবে যখন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরু হলো, ওই মধ্যপ্রাচ্যের এই এলাকাটা যখন উত্তপ্ত হয়ে উঠল, যখন ইরান বিভিন্ন তার সহযোগী যে বাহিনী, সেই বাহিনী দিয়ে, যে ওদিকে আপনার হুটি, এদিকে আপনার সিরিয়ায় যারা বিদ্রোহী ছিল, সিরিয়ার বিদ্রোহীদের, পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ, এদের দিয়ে কিন্তু ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। যে ইসরায়েল কিন্তু হামাসকে একটানা হামলা চালিয়েছে বটে, কিন্তু তারা কিন্তু 10 বার ভাবতে হয়েছে, নানা দিক থেকে সাঁড়াশি আক্রমণের মুখে ছিল। কিন্তু যখনই আপনার সিরিয়ার পতন হয়ে গেল ডিসেম্বরের শুরুতে, সিরিয়ার পতন সবার কাছে এটা কি রাশিয়া কি ইরান, সবার কাছে কিন্তু একটা বিমূঢ় অবস্থা তৈরি করেছিল। তারা হতভম্ব হয়ে গেল যে হঠাৎ কি এমন হলো যে বাশার আল আসাদ একেবারে চোরের মতন পালিয়ে গেলেন যে রাশিয়ায়, এবং রাশিয়াও তাকে জায়গা দিয়েছে। ভেঙে পড়লো তার আসাদের সাম্রাজ্য, দীর্ঘদিনের সাম্রাজ্য ভেঙে পড়লো তাসের ঘরের মতো। এরপরে কিন্তু ইরান বেশ নাজুক অবস্থায় পড়ে গেছিল। মধ্যপ্রাচ্য যদি আমরা বলি, মধ্যপ্রাচ্যে বেশ নাজুক অবস্থায়। সেই নাজুক অবস্থার মধ্যে আপনার তাদের হিজবুল্লাহর সঙ্গে যে সরবরাহের পাইপলাইন, এটা নষ্ট হলো। অন্য জায়গায় এই হামাসের সঙ্গে তাদের যে পাইপলাইন, সেটা সিরিয়া যাওয়ার কারণে কিন্তু তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হলো। এবং সিরিয়ায় তাদের বিপুল পরিমাণ বিনিয়োগ ছিল যে এই স্ট্র্যাটেজিক কৌশলগত জায়গাগুলো দখল করার জন্য। সেই জায়গাটা হারানোর পরে তারা কিন্তু বেশ একটা অসুবিধার মুখোমুখি। সেই জায়গা থেকে কিন্তু এই রাশিয়া এবং ইরানের চুক্তিকে দেখতে হবে। কারণ বলা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসছেন, এবং ট্রাম্প কোনোভাবেই ইরানকে মেনে নিতে চান না, এবং ইরান যে কোনো পরমাণু শক্তিধর দেশ হোক, কোনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক, এইটা ট্রাম্প বা তার প্রশাসনের পক্ষ থেকে মানা খুবই কঠিন, বা মানতেই চান না। আর ইসরায়েল তো একেবারেই না। ফলে ইসরায়েল এবং আমেরিকা যদি এক জায়গায় এসে ইরানের উপর ওইভাবে হামলা করে, সেক্ষেত্রে রাশিয়া তার পাশে ঢাল হয়ে দাঁড়াবে কিনা সেটা প্রশ্ন। এই চুক্তিতে সেই বিষয়টা পুরোপুরি আছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু যে চুক্তির নাম দেয়া হচ্ছে আপনার ট্রিটি অন কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এই যে চুক্তির নামে, এই নামে যে এই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ কিসের হতে পারে সেটা তাদের শুধুমাত্র সেখানে প্রতিরক্ষার কথা বলা আছে। এখন এক বন্ধু রাষ্ট্র আক্রান্ত হলে আর একজন দাঁড়াবে কিনা সেটা তো একটা, সেই কথা তো আমরা জানি না, কিন্তু ধরেই নিচ্ছি যে ইরানকে রাশিয়া নিশ্চয়ই এইভাবে প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা পাশেই থাকবে। এর আগে চীন
আপনার ইরানের সঙ্গে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক রেখেছে। আসলে এই বিশ্ব ব্যবস্থা একটা পরিবর্তিত রূপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিবর্তিত রূপের এই যে দেশগুলোর নাম বললাম আপনার ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাশাপাশি যদি এই ভারত বলি, মানে ব্রিক্সের সদস্য দেশগুলোর কথা বলি, তারা কিন্তু সবাই একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ এই পশ্চিমা আধিপত্য, বিশেষত আমেরিকার নেতৃত্বে দিয়ে যে পশ্চিমা আধিপত্য, এই আধিপত্যের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে কিনা, এটি হচ্ছে বড় প্রশ্ন। ইরানের বিপদ তো আরও একদিকে আছে যে তার ঘরের পাশেই কিন্তু নানা শত্রু। সৌদি আরব সুযোগ পেলেই কিন্তু ইরানকে মানে শক্তিহীন করার চেষ্টা করবে, সেক্ষেত্রে ইউএই একই ধরনের পথ নেবে। কেউই কিন্তু ইরানকে, ফলে ইরানের বাঁচার জন্য রাশিয়া বা চীন এই ধরনের বন্ধু ছাড়া ইরানের জন্য কোনো পথ খোলা ছিল না। ফলে এই চুক্তিটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা সেলিম খান, আপনি ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ বলছিলেন, সেই প্রসঙ্গে যদি যাই যে আগামীকালকেই মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতে যাচ্ছে, এই সময়ে এসে রাশিয়া ইরানের যে চুক্তি, এটার একটি পার্সপেক্টিভ আপনি বলেছেন, এছাড়া কি আন্তর্জাতিক অঙ্গনে অন্য কোনো ইঙ্গিত বহন করে এই চুক্তিটি? অবশ্যই এটা বিরাট ইঙ্গিত দিচ্ছে যে ধরেন ট্রাম্প ক্ষমতায় বসবেন হচ্ছে সোমবার দিন, মানে আগামীকাল সোমবার ক্ষমতা বসবেন। এটা হচ্ছে 20 জানুয়ারি, আর চুক্তিটি স্বাক্ষর হয়েছে দেখেন 17 জানুয়ারি, ঠিক আছে, শুক্রবার, মানে মাত্র 3 দিনের গ্যাপে। তাহলে এটা তো এত তাড়াহুড়ো করার কিছু ছিল না। আচ্ছা, কিন্তু ঠিকই কিন্তু তারা চুক্তি করে ট্রাম্পকে কিন্তু এই বার্তা দিচ্ছেন যে তুমি পুতিনকে বলে বা পুতিনের সঙ্গে তোমার যতই বন্ধুত্ব থাকুক, রাশিয়া কিন্তু ইরানকে তার সহযোগী হিসাবে ছেড়ে দেবে না। আচ্ছা, যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেওয়ার ব্যাপারে আপনি জানেন যে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এইটার যুদ্ধটা পুরোপুরি বন্ধ করতে কয়েক মাস লেগে যেতে পারে, ঠিক আছে। ফলে রাশিয়া এখনো পর্যন্ত আশ্বস্ত না যে এই ট্রাম্প ক্ষমতা এলেই সে ইউক্রেনের সঙ্গে একটা যুদ্ধবিরতি বা একটা বোঝাপড়ায় পৌঁছাতে পারবে। এইটা কিন্তু রাশিয়া এখন আসলে কেউ কারোর উপর বিশ্বাস করতে পারে না। ফলে চীন ইতিমধ্যে আপনার আমেরিকা এবং অন্যান্য ইউরোপীয় দেশের পণ্যের উপর কিন্তু শুল্কের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ফলে প্রত্যেকে তারা তাদের মতো করে, আমি এখনই যে বন্ধু দেশগুলোর কথা বললাম বা যারা এই পশ্চিমা জোটের বা তাদের দাপটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তারা কিন্তু নিজেদের মতন করে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন ইতিমধ্যে। ফলে এই চুক্তিটাকে কিন্তু সেই আলোকে দেখতে হবে যে শুধু এটাকে চীন আর এটাকে ইরান এবং রাশিয়ার চুক্তি দেখলে হবে না, এটাকে দেখতে হবে আসলে এই যে ভূ রাজনৈতিক একটা ইকুয়েশনে বা সমীকরণে পরিবর্তন চলছে, এই পরিবর্তনে কার অবস্থান কোথায় দাঁড়াবে আগামী 5 বছর, 10 বছর, 20 বছরে, সেই জায়গার অবস্থানই কিন্তু ঠিক করবে এই চুক্তিগুলি। এবং চুক্তিগুলির কারণেই কিন্তু এই চুক্তির মেয়াদ 20 বছর হয়েছে। আচ্ছা, এই কারণেই কিন্তু শেষ পর্যন্ত মানে রাশিয়া ইরান তাদের মধ্যে দূরত্ব তারা জানছে যে দূরত্ব বাড়ালে তাদের মানে আদপে তাদেরই লস। শেষ পর্যন্ত চীনের সঙ্গে সঙ্গে রাশিয়া এবং ইরান নিজেকে কিন্তু একত্রীভূত করে রেখেছে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbt.com।